ডিএস কোচিংয়ে সবাইকে স্বাগত। আজ আলোচনার বিষয় সমাস। সমাসের উপরে বেশিরভাগ আলোচনা আমাদের শেষ। প্রত্যেকটা সমাসের উপর একটা বেসিক আলোচনা আছে প্রথম ভিডিওতে। আজকের ভিডিওতে যারা নতুন তারা ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, নাহলে তাদের বুঝতে সমস্যা হবে। এছাড়াও দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস এবং কর্মধারয় তৎপুরুষ আমাদের শেষ। আজকে যে পার্টগুলি রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে টোটালটা কভার করিয়ে দিব। আজকে করব আমরা অব্যয়ীভাব, বহুব্রীহি এবং নিত্য সমাস। তো আমরা আজকে দেখি অব্যয়ীভাব সমাস। সমাসকে আমরা পদের প্রাধান্য অনুযায়ী ভাগ করেছিলাম। উভয়পদ প্রধান মনে করে দেখো, দ্বন্দ্ব সমাস পরপদ প্রধান, দ্বিতক বা তকদি অর্থাৎ দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় এবং কোনো পদ প্রাধান্য পায় না। বহুব্রীহি সমাসে এরপরই আলোচনা করব। আর একটা মাত্র প্রাধান্য পায়, এটাতে পায় পূর্বপদ প্রাধান্য পায় একটি মাত্র সমাসেই, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এর অপোজিট হচ্ছে তিনটা পরপদ প্রধান কোনগুলি? দ্বিতক বা তকদি। দ্বিতক বা তকদি। দ্বিতক মানে হচ্ছে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। এই তিনটে হচ্ছে কি? পরপদ প্রধান, আর এটা হচ্ছে পূর্বপদ প্রধান, এর অপোজিট। তো অব্যয়ীভাব সমাস আমরা দেখে নিই। আমরা কি জেনেছিলাম? এর পূর্বপদ প্রধান হবে এবং পূর্বপদে উপসর্গ থাকবে। উপসর্গ প্রধান এই সমাসগুলি। উপসর্গ কি যারা না বোঝো, এই যে এই জিনিসগুলি আমি লিখে দিয়েছি, এগুলি হচ্ছে উপসর্গ। এগুলি শব্দের আগে যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করা হয়। ধাতু বা শব্দের আগে বসে নতুন নতুন শব্দ তৈরি করা হয় এইগুলির সাহায্যে। এগুলি শব্দের আগে বসে, পড়লেই তোমরা বুঝতে পারবে। এগুলি মনে রাখতে হবে। এগুলি শব্দের প্রথমে যদি থাকে তাহলে আমরা মোটামুটি প্রথমে একটা কনসেপ্ট করে নিতে পারবো যেটা অব্যয়ীভাব সমাস হচ্ছে। দেখো 1 নম্বরে কি বলেছে, এটা খুবই ইজি, দেখো পড়লেই হয়ে যাবে। সীমা ও ব্যাপ্তি বোঝাতে পূর্বপদ প্রধান বলেছিলাম। দেখো আকৈশোর। আকৈশোর বললে এটার ব্যাস বাক্য হবে কৈশোর থেকে, অর্থাৎ কৈশোরকে বোঝাচ্ছে না, এখানে পরপদকে বোঝাচ্ছে। এই আটা যদি না বসতাম তাহলে কি হতো? সময় বোঝাচ্ছে, তাই না? এই আ দিয়ে কি বোঝাচ্ছে বলতো? কি সময়টাকে বোঝাচ্ছে, কৈশোরকে বোঝাচ্ছে না। মানে কৈশোর থেকে এখন পর্যন্ত, এই আর মাধ্যমে পূর্বপদ প্রধান হলো। তেমনি আজন্ম, জন্ম থেকে, আসমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আপাদমস্তক, পা থেকে মস্তক পর্যন্ত, আকণ্ঠ যে কণ্ঠ পর্যন্ত, তেমনি আজীবন, জীবন পর্যন্ত। অর্থাৎ এখানে সীমা আর ব্যাপ্তি বোঝালো। সবগুলিতে দেখো একটা সীমা বোঝাচ্ছে কিংবা একটা সময়, একটা দীর্ঘ, একটা ব্যাপ্তি বোঝাচ্ছে। 1 নম্বর গেল। 1 নম্বর এটা বলা হচ্ছে। 2 নম্বর যোগ্যতা বোঝাতে এই বেশ বাক্য হবে। দেখো অনুধ্যান অর্থাৎ ধ্যানের যোগ্য। ব্যাস বাক্যে শুধু যোগ্য বসবে। অনুকূল, কুলের যোগ্য। অনুভাব, ভাবের যোগ্য। তেমনি অনুরূপ, রূপের যোগ্য। অনুপ্রেরণা, প্রেরণার যোগ্য। অনুগুণ, গুণের যোগ্য। সামীপ্য বোঝাতে, কাছাকাছি বোঝাতে এর ব্যাস বাক্য হবে। সামীপ্য বোঝাতে মানে কাছাকাছি কিছু বোঝাতে। সমক্ষ মানে অক্ষির সমীপে। উপকূল, কুলের সমীপে। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে। উপনগরী, নগরীর সমীপে। গেল আমাদের সামীপ্য বোঝাতে। এখন 4 নম্বর দেখব অভাব বোঝাতে। হা ঘর, ঘরের অভাব। এখানে অভাব বোঝাবে। দেখো হা ঘর, প্রত্যেকটা দেখো যে হা, উপ, এই স, অনু, অ, আ, দেখো প্রত্যেকটাই উপসর্গের মধ্যে পাবে। শব্দের শুরুতে যে শব্দগুলি বসছে, যে উপসর্গগুলি বসছে এখানে লিখে দিয়েছি, এর জন্যই একে বলা হয় উপসর্গ প্রধান। দেখো এখানে প্রত্যেকটাতে আছে। অভাব বোঝাবে যেমন হাগর। দেখো পরপদ প্রধান কিভাবে, পূর্বপদ প্রধান কিভাবে হচ্ছে। হাগর, এই হা দিয়ে বলতো কি বোঝাচ্ছে? ঘরকে বোঝাচ্ছে না, ঘরের অভাবটাকে বোঝাচ্ছে। এর জন্য পূর্বপদ প্রধান। হাগর বললে কি ঘর বুঝবো? না, ঘরের অভাব বুঝবো, অর্থাৎ ঘরের অভাব। তেমনি হাবাত বললে কি আমরা ভাত বুঝি? না, ভাতের অভাবটাকে বুঝি, হাটাকে বুঝি, ভাতের অভাব। এর জন্য পূর্বপদ প্রধান। গড়মিল, গড়মিল দেখো আমরা পূর্বপদটাকে বুঝি। মিলের অভাব, এনে মিল বললে মিল প্রাধান্য পাচ্ছে না, অভাবটা প্রাধান্য পাচ্ছে। নিরামিষ, আমিষের অভাব। বেইজ্জত, ইজ্জতের অভাব। বেমানান, মানানের অভাব। বেকায়দা, কায়দার অভাব। সাদৃশ্য বোঝাতে অর্থাৎ মিল বোঝাতে
প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি কি হচ্ছে ছবির সদৃশ অর্থাৎ ছবির মতো। উপদ্বীপ কি দ্বীপের সদৃশ অর্থাৎ দ্বীপের মতো সদৃশ বোঝাতে। প্রতিধ্বনি ধ্বনির সদৃশ, উপবন বনের সদৃশ, উপমন্ত্রী মন্ত্রীর সদৃশ, প্রতিলিপি লিপির সদৃশ, উপদেবতা দেবতার সদৃশ, উপাচার্য আচার্যের সদৃশ। তারপর দেখো পশ্চাৎ বোঝাতে, ব্যাস বাক্য পশ্চাৎ বোঝাতে হবে অনুতাপ, তাপের পশ্চাৎ, অনুগমন, গমনের পশ্চাৎ, অনুরোধ, রথের পশ্চাৎ। আবার বোঝাবে বিপসা বোঝাতে, বিপসা বলে তো কি একটা শব্দ দুইবার বুঝবে তখনই বিপসা হবে। যেমন হর রোজ মানে কি, হর রোজ যদি বলি তাহলে রোজ রোজ। দেখো হর এখানে উপসর্গ আছে প্রত্যেকটাই, যে গড় আছে, তোমার হা আছে, এই যে হা আছে, স আছে, ও আছে, দেখো এখানে প্রত্যেকটাই আছে উপসর্গ। তেমনি রোজ রোজ। প্রতিঘর, প্রতিঘর বলতে কি বুঝি ঘর ঘর। অনুক্ষণ ক্ষণে ক্ষণে বা ক্ষণ ক্ষণ। জনপ্রতি কি হবে জন জন। প্রতিদিন হবে দিন দিন। ফিশন হবে শন শন। ফি বছর বছর বছর। তেমনি 8 নম্বরে কি বলেছে দেখো অনতিক্রম বোঝাতে, অর্থাৎ অতিক্রম করা যায় না এমন বোঝাতে। যেমন যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, যথাশক্তি, শক্তিকে অতিক্রম না করে, যথারীতি, রীতিকে অতিক্রম না করে, যথা সর্বস্ব অর্থাৎ সর্বস্বকে অতিক্রম না করে। তারপর বিপরীত বোঝাতে 9 নম্বরে দেখো বিপরীত বোঝাতে ব্যাস বাক্য বলে প্রতিফল। দেখো প্রতি উপসর্গ এখানে পাবে, প্রতি উপসর্গ, এই যে প্রতি উপসর্গ, প্রত্যেকটার প্রথমে দেখো উপসর্গ বসছে। প্রতিফল ফলের বিপরীত, প্রতিকূল কুলের বিপরীত, প্রতিপক্ষ পক্ষের বিপরীত, প্রতিশোধ শোধের বিপরীত, প্রতিদান দানের বিপরীত। তেমনি ক্ষুদ্র বোঝাতেও ব্যবহার হয়, প্রত্যঙ্গ ক্ষুদ্র অঙ্গ, উপগ্রহ কি হচ্ছে ক্ষুদ্র গ্রহ। দেখো এই যে অপ, সবগুলি দিয়েই আমরা পেলাম অপ। তারপরে এখন কি পড়লাম আমরা, এখন পড়লাম প্র, এই যে প্র প্রত্যঙ্গ। প্রত্যেকটা উপসর্গ দেখো শব্দগুলির শুরুতে আছে। এটা গেল আমাদের অব্যয়ীভাব সমাস, যার পূর্বপদ প্রধান এবং উপসর্গ প্রধান। এখন আমরা দেখব বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে কি বলা হচ্ছে, এখানে কোনো পদই প্রাধান্য পাবে না, এখানে কোনো পদই প্রাধান্য পাবে না। কোনো না কোনো সমাস আমরা দেখেছি উভয় পদ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে, তাহলে দ্বন্দ্বের বিপরীত হচ্ছে এ। এখানে কোনো পদই প্রাধান্য পাবে না, ভিন্ন একটা নতুন অর্থ প্রকাশ পাবে যে সমাসবদ্ধ পদের দ্বারা। ধরো আমি এক্সাম্পল যদি পীতাম্বর যদি বলি তাহলে কি বুঝবো, পিত অম্বর যার, অর্থাৎ নামটা শুনি আমাদের কার কথা মনে পড়ে আসছে, অন্য একটা পীতাম্বর কার, কার নাম, শ্রীকৃষ্ণের নাম। তেমনি যদি মহমতি বলি, মহতি মতি যার, পূর্বপদে মহতি মতি, মহতি মতি কোনোটাই বুঝি না আমরা। মহামতি বললে আমরা বুঝি কি অশোককে, অশোককে মহামতি বলা হয়। তেমনি নীলকণ্ঠ বললে আমরা নীলও বুঝি না কণ্ঠও বুঝি না, এখানে পূর্বপদকে দ্বারাও কিছু বুঝতে পারছি না, পরপদের দ্বারাও কিছু বুঝতে পারছি না। এর দ্বারা একটিতে আমরা নতুন অর্থ বুঝতে পাই, নীলকণ্ঠ মানে শিবের আরেক নাম। তেমনি বিনা পানিতে যার, সবচেয়ে ভালো এক্সাম্পল যেটা আমরা দিয়ে থাকি এটার ক্ষেত্রে, বিনা পানিতে যার, অর্থাৎ বিনা মানে কি বাদ্যযন্ত্র, আর পানি মানে হাত। তাহলে আমরা হাত বুঝবো না বাদ্যযন্ত্র বুঝবো, কোনোটাই বুঝি না, আমরা বুঝি কি নতুন একটা অর্থ। বিনা পানি মানে দেবী সরস্বতী। তাহলে এখানে পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পায় না, নতুন অর্থ প্রায়। এটাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণে কি হয়, এখানে পূর্বপদ পরপদ বিভক্তি শূন্য থাকবে, কোনোটার মধ্যেই বিভক্তি থাকবে না। পীতাম্বর দেখো পিত অম্বর যার, পিতেও নেই অম্বরেও নেই, সে নাই বিভক্তি নেই। মহতি মতি, মহামতি মহতি মতি যার, এখানে মহতিতেও নেই মতিতেও নেই। তেমনি নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, কোনোটার মধ্যে কি হচ্ছে পূর্বপদ পরপদ কোনোটাতেই বিভক্তি নেই, তাই একে বলা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। পদ্মাসন, পদ্ম আসন যার, কোনোটার মধ্যেই নেই। শশীভূষণ, শশীভূষণ যার, কোনোটার মধ্যেই কি নেই বিভক্তি নেই, তাই এটা বলা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। বহুব্রীহি সমাসটাই তার নিজের এক্সাম্পল। ধরুন বহু মানে কি প্রচুর, আর ব্রীহি মানে হচ্ছে ধান, প্রচুর ধান আছে যার, এমন কোনো সম্পূর্ণ ব্যক্তি। বহুব্রীহি শব্দের হচ্ছে প্রচুর ধান আছে এমন সম্পূর্ণ কোনো ব্যক্তি, এর মানে হচ্ছে বহুব্রীহি, যদি এটা ব্যাস বাক্য করি আমরা। তাহলে আমরা ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ সমানাধিকরণেরই একটা পার্ট, ব্যাধিকরণ এটার অপোজিট। এখানে কি হবে, এখানে
কোন মানে পূর্বপদ অথবা পরপদ দুটোর মধ্যে একটাতে কি থাকবে, বিভক্তি থাকবে। দেখো চন্দ্রচূড়, চন্দ্র চূড়ায় যার, চন্দ্র কার চূড়ায় থাকে, শিবের থাকে, তাহলে চন্দ্রচূড় বলতে আমরা কি বুঝি, শিব বুঝি। চন্দ্র ও চূড় বললে আমরা চন্দ্র দিয়েও বুঝতে পারি না, চূড় দিয়েও বুঝতে পারি না। আমরা যদি চন্দ্রচূড় একসঙ্গে বলি তাহলে আমরা অন্য একটা পদকে বুঝতে পারি, যিনি যার নাম হচ্ছে শিব। তাহলে দেখো এখানে চূড়ায় এই অবিভক্তি চলে আসলো, অন্ত্যেষ্টিয় বিভক্তি চলে আসলো, তাই এটা হয়ে গেল ব্যাধিকরণ বহুব্রীহি। শশাঙ্ক, শশ অঙ্কে যার, শশ অঙ্কে কার শশ অঙ্কে যার, শশ অঙ্কে হচ্ছে শিব, শিবের মাথায় কি থাকে, শশ করতে হচ্ছে চাঁদ। চক্রপাণি, চক্রপাণিতে যার, দেখো চক্র বললে চক্রপাণি বললে আমরা চক্র বুঝি না পানি বুঝি, কোনোটাই বুঝি না। পানি মানে হাত, চক্র মানে গোলাকার একটা বস্তু, চক্র যেটা আমরা জানি। তো চক্র বললে, চক্রপাণি বললে কি বুঝি, চক্র বুঝি না পানি বুঝি, কোনোটাই বুঝি না। চক্রপাণি বলতে বুঝি চক্র পানিতে যার, অর্থাৎ বিষ্ণুকে বুঝি, বিষ্ণুর হাতে চক্র থাকে। তেমনি মকরচূড়, মকরচূড়ায় যার, তেমনি 80-20, 80-তে 20 যার। দেখো একটা না একটা পদের মধ্যে কি হচ্ছে, বিভক্তি আছে, পূর্বপদ কিংবা পরপদ। যেমন শশ অঙ্কে যার, এই যে অঙ্কে এখানে এ বিভক্তি আছে, দেখো 80-তে 20 যার, তে বিভক্তি চলে আসবে। মকর চূড়ায় যার, অন্ত্যেষ্টিয় বিভক্তি চলে আসবে। চক্র পানিতে যার, এখানে তে বিভক্তি চলে আসবে। এই 80-20 কথার অর্থ হচ্ছে কাকে বুঝি, 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত, 20 শব্দের অর্থ হচ্ছে পয়জন। তো 80-20 হচ্ছে যার দাঁতে বিষ থাকে, তাহলে কার দাঁতে বিষ থাকে, সাপ। তেমনি এনাক্ষী, এনাক্ষী বলতে এন মানে হচ্ছে হরিণ, অক্ষী মানে চোখ, অর্থাৎ এনাক্ষী আমরা কাদের বলি, যাদের এনের অক্ষীর ন্যায় অক্ষী যার, অর্থাৎ হরিণের চোখের মতো চোখ যাদের। মীনাক্ষী, মিন অর্থাৎ কথা হচ্ছে মাছ, অক্ষী কথা অর্থ হচ্ছে চোখ, অর্থাৎ মিনের অক্ষীর ন্যায় অক্ষী যার। সাপদ, সাপদ বলতে আমরা কি বুঝি, সার পদের মতো পদ যার, সা শব্দের অর্থ হচ্ছে কুকুর, অর্থাৎ কুকুরের মতো পায়ের মতো পা যার। বৌভাত, দেখো এখানে একটা এক্সাম্পল, বৌভাত। বৌভাত আমরা কোন অনুষ্ঠানকে বলি, বউ যে ভাত দেয় তাকে আমরা বৌভাত বলি না, বৌভাত একটা বিশেষ অনুষ্ঠান যেখানে নতুন বউ ভাত পরিবেশন করে, তাই তো। তার মানে দেখছো এখানে পূর্বপদ এবং পরপদ দিয়ে আমরা অর্থ পাই না, একটা ভিন্ন অর্থ পেয়ে যাই। বৌভাত বলতে একটা বিশেষ অনুষ্ঠান যেখানে নতুন বউ ভাত পরিবেশন করে। ডাকা বুকো, আমরা ডাকা এবং বুকো এই দুটোর দ্বারা আলাদাভাবে কিছু বুঝতে পারি না, কিন্তু সম্পূর্ণ দিয়ে বুঝতে পারি। ডাকাতের বুকের ন্যায় বুক যার, অর্থাৎ শক্তিশালী বা সাহসী এমন কোনো ব্যক্তিকে আমরা বুঝি ডাকা বুকো অর্থে। ঘর জামাই, ঘর জামাই দেখো এখানেও পূর্বপদ হচ্ছে ঘর, পরপদ হচ্ছে জামাই। তাহলে এখানে যদি আমরা ঘর বুঝি, ঘর বলি কিংবা জামাই বলি, এর থেকে কোনো অর্থ বেরিয়ে আসবে, জামাই দিয়ে কোনো অর্থ পাই কিংবা ঘর দিয়ে কোনো অর্থ পাই না, সম্পূর্ণটা মিলে একটা অর্থ পাই, তবুও এটা নতুন অর্থ। ঘর জামাই ব্যাসবাক্য কি হবে, ঘরে থাকে যে জামাই, প্রত্যেক জামাই তো ঘরে থাকে, তাহলে কি হবে, শ্বশুরের ঘরে থাকে, তাই না। ঘর জামাইরা কোথায় থাকে, শ্বশুরের ঘরে থাকে, তাহলে শ্বশুরের ঘরে আশ্রিত জামাই। তারপর দেখো, ও এটা একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। মধ্যপদ লোপ পায় আর কোথায়, কর্মধারয়ে লোপ পায়। মনে করে দেখো, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মাঝখানে পদটা লোপ পেয়ে যায়। মৌমাছি, মৌ চিহ্নিত, সরি মৌ সঞ্চয়কারী যে মাছি, ওখানে কি হবে, ওখানে ধরো আমি বললাম সিংহাসন, সিংহ, সিংহাসন, এখানে দুটো পদ আছে, একটা হচ্ছে সিংহ, একটা হচ্ছে আসন। কিন্তু এখানে দেখো, এখানে সিংহ প্রাধান্য পাচ্ছে না, এখানে সিংহাসন বলতে আমরা আসনকে বোঝাচ্ছি, এখানে পরপদ প্রধান। কিন্তু এখানে দেখো মধ্যপদ লোপ গেলেও, দুটোর মধ্যে যেহেতু মধ্যপদ লোপ যায়, এখানে কিন্তু পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য না। আমরা এনাক্ষী বলতেই কিন্তু বুঝে যাই যার হরিণের মতো চোখ এমন কোনো ব্যক্তিকে বলা হচ্ছে। আমরা ডাকাবুকো বলতেই বুঝে যাই যে ডাকাতের ন্যায় সাহস আছে বা খুব সাহসী এমন কোনো ব্যক্তিকে বুঝে যাই। তার মানে এখানে কি হয়, এখানে পূর্ব পরপদ প্রাধান্য পায়, কিন্তু এখানে মধ্যপদ লোপ পেলেও এখানে কি হয়, দুটো পদেই মানে নতুন একটা অর্থ পাই। পূর্বপদ পরপদ কোনো পদেরই এখানে প্রাধান্য পাই না, দুটোর মধ্যে ডিফারেন্স এই। তারপর দেখো ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি একদম ইজি, পরস্পরের মধ্যে কাজ করা বোঝাবে, একই দুটো শব্দের মধ্যে, একই জিনিসের মধ্যে পরস্পরের মধ্যে কাজ করা বোঝাবে। যেমন কেশাকেশি, দেখো দুটো জিনিস সেম, কেশাকেশি বলতে কেশে কেশে যে যুদ্ধ, কেশে কেশে যে যুদ্ধ, তেমনি হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, পরস্পরের মধ্যে ক্রিয়া বোঝাবে। গলাগুলি, গলায় গলায় যে মিল, কানাকানি, কানাকানি যে কথা,
টানাটানি, পরস্পরকে টানা, কাটাকাটি, পরস্পরকে কাটা। সহার্থক বহুব্রীহি, সহার্থক ব্রীহিকে প্রত্যেকটা সমাসবদ্ধ পদের সামনে একটা স থাকবে, এর জন্য এর নাম হচ্ছে সহার্থক বহুব্রীহি। আর ব্যাস বাক্যে সহিত থাকবে সহর্ষ, হর্ষের সহিত বর্তমান সশ্রিক, শ্রীর সহিত বর্তমান সবিনয়, বিনয়ের সহিত বর্তমান সবিরাম, বিরামের সহিত বর্তমান। দেখো প্রত্যেকটার মধ্যে শুরুতে স আছে সমাসবদ্ধ পদে এবং ব্যাস বাক্যে সহিত শব্দটা ব্যবহার হচ্ছে। তারপর নাবাচক বহুব্রীহি, নাবাচক দিয়ে আমরা আবার কোথায় পাই? তৎপুরুষে পাই, তাই না? নাবাচক তৎপুরুষ, কিন্তু এখানে আর সেটার মধ্যে কি ডিফারেন্স আমরা বলছি। এখানে হচ্ছে কি তৎপুরুষে পরপদ প্রধান, আর এখানে কোনো পদই প্রধান না। দেখো অশোক, আর এখানে কি হয়? ওখানে হতো নয় ব্যাস বাক্যে, আর এখানে হবে নেই বা নাই। ধরো অশোক, আমরা নয় দিয়ে ব্যাস বাক্য করতে পারবো না, দেখবে এখানে অশোক নয়শোক হবে কি? নয়শোক বললে মিলবে, কারণ তৎপুরুষে কি হয়? নয় ব্যবহৃত হয়, আর এখানে নেই বা নাই ব্যবহৃত হবে। অশোক বললে আমরা কি বুঝি? নেই শোক যার, আমরা বলতে পারবো নয় শোক যার, মিলবে না। তেমনি অনাদি, আমরা বলতে পারবি নয় আদি, না, নেই আদি যার। তেমনি অরাজক, নেই রাজা যেখানে। নির্লোভ, আমরা নয় লোভ বলতে পারবো, এখানে বলতে হবে কি? নেই লোভ যার, অর্থাৎ এখানে নেই বা নাই ব্যবহৃত হবে। তারপর সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচকের কথা বললে আমরা কোন জিনিসটার কথা মনে চলে আসে? দ্বিগু সমাস। কি বলেছিলাম? যে দ্বিগু সমাসে সংখ্যা থাকবে সব সময়, কিন্তু এই বহুব্রীহি সমাসেও একটা জায়গাতে সংখ্যা চলে আসবে। দ্বিগু সমাসে কি হয়? পরপদ প্রধান, আর এখানে কি হয়? এখানে কোনো পদই প্রধান না, নতুন একটা অর্থ আমরা এখানে পাবো। যেমন দেখো দশানন বললে আমরা দশ বুঝি না আনন বুঝি? কোনোটাই বুঝি না। দশানন বলতে আমরা রাবণকে বুঝি, যার 10টি মাথা, তাই তো? দশ আনন যার, এমন কোনো ব্যক্তিকে আমরা রাবণকে বুঝি। ওখানে পরপদ প্রাধান্য পাচ্ছে না, পূর্বপদ প্রাধান্য পাচ্ছে না। তেমনি সে তার, সে শব্দের অর্থ হচ্ছে তিন, ফার্সিতে তিন বলা, ফার্সিতে তিনকে সে বলা হয়। সে তারের সহযোগে নির্মিত বাদ্যযন্ত্র, আমরা সেতার বললে একটা বাদ্যযন্ত্রকে বুঝি। সমস্ত বললে নয়, সেতার, সেতার বললে আমরা একটা বাদ্যযন্ত্রকে বুঝি। এটা ক্লিয়ার করার জন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি, বেস্ট হবে তাহলে। দেখো চৌচালা, চৌ রাস্তা, দুটোর মধ্যেই দেখো চৌচৌ অর্থাৎ চার চার, দুটোর মধ্যেই সংখ্যা আছে, কিন্তু দুটোর মধ্যে সংখ্যা থাকলেও কি হবে? আমরা কি বলেছিলাম? সংখ্যা থাকলেই দ্বিগু হবে, কিন্তু তোমাদের এইভাবে বিচার করতে হবে, সংখ্যা থাকলেই শুধু হবে না, যদি পরপদ প্রধান না হয় কিংবা সংখ্যার দ্বারা যদি ভিন্ন কোনো শব্দকে বোঝায়। ধরো চৌচালা বলতে কি বুঝি? চৌরাস্তা বলে। চৌরাস্তা মানে কি? চার রাস্তা যেখানে মিলেছে, এখানে সংখ্যাটাই প্রধান, তাই তো? সমাহার, এখানে মিল হয়েছে, চৌরাস্তার সমাহার। কিন্তু চৌচালা বললে কি আমরা চৌচালার সমাহার বলবো? চালা বলতেই আমরা কি বুঝবো? ঘর বুঝবো, তাই না? চৌচালা, আটচালা, দুই চালা, 10 চালা, যত চালাই হোক, চাল মানেই ঘর। তার মানে এখানে ঘর প্রাধান্য পাচ্ছে, তাই না? এখানে ঘর প্রাধান্য পাচ্ছে, আর এখানে সমাহার প্রাধান্য পাচ্ছে। বোঝা গেল দুটার ডিফারেন্স? তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাসের ডিফারেন্সটা বোঝা গেল। এখন দেখব অলোপ। অলোপ হচ্ছে কি? অলোপ আমরা দ্বন্দ্বেও পেয়েছিলাম, পথে ঘাটে, পথে ও ঘাটে, এখানেও পাবো। অলোপ কি হচ্ছে? সমাসবদ্ধ পদের মধ্যে যে বিভক্তিটা থাকবে সেটা যদি ব্যাস বাক্য করার পরও লুপ্ত না হয়ে যায়, সেটা হচ্ছে অলোপ সমাস। সে যদি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে হয় তাহলে দ্বন্দ্ব, তৎপুরুষের ক্ষেত্রে হলে তৎপুরুষ, বহুব্রীহির ক্ষেত্রে হলে বহুব্রীহি। অর্থাৎ ব্যাস বাক্যে সমাসবদ্ধ পদে যেটা থাকবে সেই বিভক্তি যদি ব্যাস বাক্যে গিয়েও পরিবর্তন না হয়। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, দেখো ব্যাস বাক্যে গিয়েও এই গায়ে শব্দটা থেকেই যাচ্ছে, এই বিভক্তিটা থেকেই যাচ্ছে। কি হচ্ছে? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তার মানে ব্যাস বাক্যেও থেকে যাচ্ছে, তাই এটা অলোপ বহুব্রীহি। তেমনি হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, দেখো এখানেও আছে, ব্যাস বাক্যে গিয়েও ওই হাতে এই বিভক্তি রয়ে গেছে। মুখে ভাত, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানেও এই বিভক্তিটা রয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে অলোপ বহুব্রীহি। তাহলে বহুব্রীহি আমাদের শেষ। এখন লাস্ট একটা আছে, আমরা দেখব। লাস্ট হচ্ছে তোমাদের আরেকটা সমাস বাকি রয়েছে, নিত্য সমাস। এটা একদমই ইজি, নিত্য সমাসের কোনো ব্যাস বাক্য হয় না, একবার দেখলেই জাস্ট হয়ে যাবে। আর এক্সামে সবচেয়ে বেশি প্রশ্ন হয় তৎপুরুষ সমাস থেকে, কর্মধারয় সমাস থেকে এবং বহুব্রীহি সমাস থেকে, অন্যগুলির থেকে হয় না। অব্যয়ীভাব, এই চারটে থেকে প্রধানত বেশি হয়, অন্যগুলির থেকে হয় না এমন বলছি না,
এই 4টার থেকে বেশি হয়। তারপর দেখব আমরা নিত্য সমাস। নিত্য শব্দের অর্থ তোমরা বোঝো, নিত্য স্ত্রীলিঙ্গবাচক, নিত্য পুল্লিঙ্গবাচক শব্দ আমি করিয়েছি, যেগুলির পরিবর্তন হয় না, যেগুলির ব্যাসবাক্য করা যায় না এমন, তাহলে এগুলির ব্যাসবাক্য করা যাবে না এমন কতগুলি শব্দ আমি বলি। গ্রামান্তর, গ্রামান্তর, যুগান্তর, কালান্তর, শুধু অন্য শব্দ চলে আসবে ব্যাসবাক্যের মধ্যে। কি চলে আসবে? অন্য শব্দ চলে আসবে। মন্বন্তর, মন্বন্তর। আর আমি যে এক্সাম্পলগুলি দিচ্ছি, যদি পরীক্ষাতে সমাস আসে, আমি বেস্ট মানে ভালো ভালো এক্সাম্পল দেখে, পরীক্ষায় আসার মতো এক্সাম্পল দেখে দেখে আমি এক্সাম্পলগুলি দিয়েছি। প্রত্যেকটা এক্সাম্পল নিজেরা প্র্যাকটিস করবে। একটি মাত্র জল মাত্র, গ্রামান্তর, অন্য গ্রাম, শুধু অন্য চলে আসবে ব্যাসবাক্যে, শুধু অন্য শব্দটা চলে আসবে, আর কিছুই হবে না। গ্রামান্তর বলতে অন্য গ্রাম, যুগান্তর বলতে এই অন্তর শব্দটা থাকলেই নিত্য সমাস। এই অন্তর শব্দটা যদি চলে আসে তাহলেই হবে নিত্য সমাস। যুগান্তর অন্য যুগ, অন্য যুগ। কালান্তর অন্য কাল। মন্বন্তর অন্য মনু। একটি মাত্র কেবল একটি, এগুলির ব্যাসবাক্য করা যায় না। জল মাত্র কেবল জল, কেবল জল, এই হলো নিত্য সমাস। তাহলে আমাদের সমাস শেষ। অনেক বড় একটা চ্যাপ্টার আমরা শেষ করলাম। দেখবে বোঝার সময় কিন্তু অনেকটা ইজি মনে হলো, এক্সামের সময় অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে যদি তোমাদের প্র্যাকটিসটা ঠিক মতো না হয়। আর তো আমি যেভাবে বললাম সেভাবে যদি বিচার না করতে পারো, তাই খুব কেয়ারফুলি ভিডিওগুলি দেখবে, নোট করবে এবং বেশ কয়েকবার পড়বে, নিজেরা এক্সাম্পল প্র্যাকটিস করবে। তাহলে আজকের ভিডিও এখানেই থাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।